আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্তি হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠবে। চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এখন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল সাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নামে এসেছে কনুই পর্যন্ত, কুটানো হাতা। কনুই থেকে হাতের কঞ্চি পর্যন্ত হাতের রগগুলো ফুলের ফেঁপে উঠছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো। তবে হাত সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎ এই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এই আই থিঙ্ক তোমরা আমার বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে। ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তক্তা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি মিনিট এক্স করছো ইরফান? এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মায়ের বাবার ছেলেবেলায় একসাথে পড়ছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মায়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্পও করেছে, আর সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমিও মেনে নাও। ইরফান দুহাতে মাথায় চুল টেনে বলল, উফ বাবা, রন্ধুস করবে তো আমাকে কেন বললে পাঁঠা বানাচ্ছে? যেহেতু বাবার ধন শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কেন বাচ্চাকে বিয়ে করতে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না? সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিষমে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো? বুঝে বলছো? ইরফান নিজেও থমথমে খেয়ে গিয়ে কথাটা বলে, রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফান এর বাবা তাকে নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতেই হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমার বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা, মূলত ইরফানের ফুফুর বাড়ির গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে একেবারেই আসে। তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পাও রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে, এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়িতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন, ছেলের কথা ফেলে দেওয়া নয়, সময় নিয়ে
কি যেন ভাবলেন, এরপর গভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো, ও আমার মেয়ের পরিচিতে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুবন্ধ করল, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথা পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হুম হুম করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের মাথায় শুদ্ধ ভ্রূণ কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজার দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই বিউনি ভার্সিটিতে লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে। চাকরির সুবাদে ছুটি পেয়ে ইরফানের সাথে নিয়ে তাদের বাড়ি এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি। ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কুঁচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধ টান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তক্তা খেয়ে চেয়ে থাকে। ইরফানের খাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ খুবড়ে পড়লে মান ইজ্জত কিছুই থাকতো না। দাঁত দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কেই জানে। সেসব রাগ তার কাছে এসে ঝরে গেল। মামার ডাকে শুদ্ধ হুঁশ ফিরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝছ? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝছে। কিছু কি বুঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করল, মামা বলছিলাম ইরফানের কি বোঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামে এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও ও ও ও ও এইবার বুঝছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার সাধই নেই। বাপ তা বোঝে না। দুজনই যে এক গলার গরু, দুজনের রাগ যে সমান সমান। বাপ বলছে বিয়ে দিবে মানে দিবেই, বেটা বলছে বিয়ে করবে না মানে করবেই না। তাহলে জিতবেটাকে? একটু থেমে গভীর ভাবনায় নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো তাগড়া ঘাড়তারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? মামার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস কি কষ্ট। আমার মামির জীবনে দুই ঘাড়তেরা টুপ করে এসে কোথা থেকে যে পড়ল,
কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। আজ এত বেফাঁস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? এরপর স্কুল থেকে এসেছি, অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মাইরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কেই জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের বেশি দেরি নাই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনে হাজির। তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে, প্লেট পুরে নিয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু পায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত রাখল। ফুচকার দিকে তাকিয়ে জিভেই জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করল, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত একদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে মাইরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালো। তার চোখ বড় বড় হয়ে গেল। বাইকের সামনের চাকা মাইরার পায়ের সাথে লাগলো। মেয়েটা ধপস করে উপরি হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখলে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মাইরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু উপরে চাকাধারা বাড়ি খেয়ে মাইরার কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকেট কাটা হয়ে গেছে। মনে মনে লাহিলাহা ইল্লাল্লাহ। একটু নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তার পিচ ওর উপরে বেশ ভালোই ব্যথা পেয়েছে। দু হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন ডোকা দিয়ে টপ টপ পানি ঝরছে। মাইরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করল। দুই হাতের তালু জ্বলছে। আজকে এখান পর্যন্তই ছিল প্রণয়ের অমল কাব্য প্রথম পার্ট। নেক্সট পার্ট আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।